আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভার সিরোসিসের কোনো চিকিৎসা আছে কি এ বিষয়ে আলোকপাত করার জন্য। আমরা জানি লিভার সিরোসিস হলো লিভারের এমন একটি অবস্থা যেখানে লিভারের কোষমালার স্থায়ী পরিবর্তন ঘটে এবং লিভারের কোষমালা পরিবর্তিত হয়ে পরবর্তীতে ফাইব্রোসিস এবং কিছু গুটি তৈরি হয় এবং অর্থাৎ নডুলার ডিজেনারেশন হয় এবং এর ফলে লিভারের স্বাভাবিক আকার আকৃতি নষ্ট হয়ে লিভারের মসৃণ আকার আকৃতিটি পরিবর্তন হয়ে সেটি এবড়ো-খেবড়ো কদাকার আকৃতি ধারণ করে, যাকে লিভার সিরোসিস বলে। এবং এর ফলে লিভারের কার্যপরিধির মারাত্মক ব্যাঘাত ঘটে। লিভারের যে ভাস্কুলাচার রয়েছে, অর্থাৎ ভিতরে যে রক্ত নালীগুলো রয়েছে, সেগুলো নষ্ট হয়ে লিভারের পোর্টাল প্রেশার বেড়ে যায়, অর্থাৎ পোর্টাল হাইপারটেনশন হয়। ফলশ্রুতিতে স্প্লিন অর্থাৎ স্প্লিনের আকার বৃদ্ধি পায় এবং হাইপারস্প্লেনিজম অর্থাৎ স্প্লিনের কার্যপরিধি বেড়ে যায়। তাহলে লিভার সিরোসিস হলো লিভারের সাধারণত একটি অপরিবর্তনীয় এবং স্থায়ী একটি রোগ। তাহলে এই লিভার সিরোসিস হলে পরে এর চিকিৎসা আছে কিনা এই বিষয়ে সাধারণ মানুষের মনে একটি বড় প্রশ্ন থাকে। আজ আমি তাই আপনাদের সামনে আলোকপাত করব। লিভার সিরোসিস হলে পরে এর ব্যাপক ভিত্তিক ও বহুমাত্রিক পরিবর্তন ঘটে থাকে। সেই পরিবর্তনগুলোর মধ্যে প্রথম পর্যায়ে লিভার সিরোসিস হলে পরে যদি এটি শুধুমাত্র লিভার সিরোসিস হয়ে থাকে, অর্থাৎ কম্পেনসেটেড সিরোসিস হয়ে থাকে, অর্থাৎ স্থিতিশীল সিরোসিস হয়ে থাকে, সেক্ষেত্রে পারিপার্শ্বিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কম থাকে। এর ফলে রোগীকে যদি প্রাথমিক পর্যায়ে সঠিকভাবে চিকিৎসা করা যায়, সেই লিভার সিরোসিস কিন্তু রিভার্স করা সম্ভবপর হয়ে থাকে। যেমন দেখা যায় ফ্যাটি লিভার থেকে যদি কারো লিভার সিরোসিস হয়ে থাকে এবং কোনো জটিলতা যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যথাযথ চিকিৎসা করলে পরে সেটি পুনরায় স্বাভাবিক অবস্থায় চলে আসে। একে রিভার্সিবল সিরোসিস বলা হয়ে থাকে, অর্থাৎ পরিবর্তনীয় সিরোসিস বলা হয়ে থাকে। এক্ষেত্রে লিভারের কোষমালা থেকে যদি অতিরিক্ত চর্বি চলে যায়, লিভারের ফাইব্রোসিস যদি ঠিক হয়ে যায়, তাহলে লিভার আবার পুনরায় আগের অবস্থায় চলে আসে এবং এই অবস্থাগুলো আমরা জানতে পারি ফাইব্রোস্ক্যান যন্ত্রের মাধ্যমে। দেখা যায় ক্যাপ স্কোরটি বেড়ে গিয়েছে এবং এর ফলে দেখা যায় যে লিভার এলএসএম লিভার স্টিফনেস মেজারমেন্ট যে কেপিএ দিয়ে আমরা নির্ণয় করি, সেই কেপিএ থেকে কেপিএর মাত্রাও কিন্তু কমে আসে। সাধারণ পর্যায়ে আমরা জানি যে 12-র উপরে গেলে তাকে লিভার সিরোসিস বলা হয়, আর কেপিএ যদি 12-র কম থাকে তাকে আমরা স্বাভাবিক ধরে নিতে পারি। তাহলে আমরা যদি ফ্যাটি লিভারের রোগীকে যদি যথাযথ চিকিৎসা করতে পারি, প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে লিভার সিরোসিস, সেক্ষেত্রে আমরা ফ্যাটি লিভারের ক্যাপ স্কোরের মাত্রাটি কমিয়ে আনতে পারলে দেখা যায় যে কেপি এর মাত্রা, লিভার স্টিফনেস মেজারমেন্ট, সেটিও কিন্তু কমে আসে। এরকম আরো কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন হিমোক্রোম্যাটোসিস, উইলসনস ডিজিজ, এসব ক্ষেত্রেও কিন্তু এ ধরনের অবস্থা তৈরি হতে পারে, যাকে আমরা রিভার্সিবল লিভার সিরোসিস বলে ধরে নিতে পারি। ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রেও কিন্তু এমন অবস্থা দেখা যেতে পারে। যেমন প্রাথমিক পর্যায়ে যদি দেখা যায় যে ক্যাপ স্কোর ঠিক আছে কিংবা কিছু বেড়েছে, কিংবা ওইদিকে এলএসএম অর্থাৎ লিভার স্টিফনেসের মাত্রা 15, 16 কিংবা 20 হয়ে গিয়েছে, কিন্তু যথাযথ চিকিৎসা করার ফলে যদি অ্যান্টিভাইরাল যে ওষুধগুলো রয়েছে সেগুলো যদি আমরা দিতে পারি যথাসময়ে, বিশেষ করে মুখে খাওয়ার ওষুধ এবং একই সাথে ইন্টারফেরন ইনজেকশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হলো লিভার ফাইব্রোসিস রিডিউস করতে, অর্থাৎ লিভার যে কোষমালার যে পরিবর্তন হয়, সেই কোষমালার পরিবর্তনকে পুনরায় সেটি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারে এই ইন্টারফেরন ইনজেকশন। ইন্টারফেরন ইনজেকশন দিলে পরে আমরা এই সুবিধাটি পেতে পারি। তাহলে ভাইরাল হেপাটাইটিস, বিশেষ করে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি দ্বারা যদি লিভার সিরোসিস এবং সেটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে এবং সেটি যদি স্থিতিশীল কম্পেনসেটেড লিভার সিরোসিস হয়, সেটিও কিন্তু পুনরায় পূর্ব অবস্থায় চলে আসা সম্ভব। এখন আসি, যদি ডিকম্পেনসেশন যদি হয়ে যায়, অর্থাৎ লিভার সিরোসিসের পোর্টাল হাইপারটেনশন হয়ে যায়, পোর্টাল হাইপারটেনশন হয়ে খাদ্যনালীর নিচের অংশে রক্তনালীগুলো ফুলে ইসোফেজিয়াল ভ্যারিক্স হয়ে যায়,
তাহলে ইসোফেজিয়াল ভ্যারিক্সের চিকিৎসা করতে হয়, কেননা এই ভ্যারিক্সগুলো যে কোনো মুহূর্তে ফেটে যে রক্তবমি, কালো পায়খানার আবির্ভাব ঘটাতে পারে। তাহলে এই ভ্যারিক্স নিরাময়ের উপায় কি? উপায় দুটি। একটি হলো ওষুধের মাধ্যমে পোর্টাল প্রেশার কমানো। এজন্য আমরা বিটা ব্লকার জাতীয় ওষুধ যেমন প্রোপানোলোল জাতীয় ওষুধ কিংবা কার্বিডিডল জাতীয় ওষুধ আমরা দীর্ঘমেয়াদে ব্যবহার করতে থাকি। অন্যদিকে আমরা ইভিএল নামে, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন নামে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে আমরা যে ফুলে যাওয়া রক্তনালীগুলো চুপসে যাতে যায় সেই ব্যবস্থা আমরা করে থাকি। এটি কয়েক সেটিং এ করা হয় এবং পরবর্তীতে ফলো আপ করা হয় 6 মাস অন্তর অন্তর। তাহলে আমরা যদি এই ফুলে যাওয়া রক্তনালীগুলোকে চুপসে ফেলতে পারি, সেক্ষেত্রে রক্তবমি, কালো পায়খানা থেকে রোগীকে মুক্ত রাখা সম্ভবপর হয়। লিভার সিরোসিস রোগীর আরেকটি জটিলতা হয়, সেটি হলো তার কোষ্ঠকাঠিন্য যদি দেখা যায় কয়েকদিন ব্যাপী তার পায়খানা হচ্ছে না, এর ফলে দেখা যায় অ্যামোনিয়া এবং নাইট্রোজেনাস যে সাবস্টেন্স গুলো রয়েছে, যেগুলো আমাদের পরিপাক তন্ত্রে তৈরি হয়, সেগুলো রক্তের মাধ্যমে আমাদের মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্কের ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে সেই অ্যামোনিয়া এবং নাইট্রোজেনাস যে পদার্থগুলো রয়েছে সেগুলো আমাদের মস্তিষ্কের বিকৃতি ঘটায় এবং এর ফলে রোগী স্থান, কাল, পাত্র জ্ঞান শূন্য হয়ে অসংলগ্ন আচরণ করেন, অসংলগ্ন কথা বলেন এবং পরবর্তীতে দেখা যায় রোগী জ্ঞান হারিয়ে ফেলেন, অজ্ঞান হয়ে যান। একে হেপাটিক এনকেফালোপ্যাথি বলে। যদি এই অবস্থাটি নিরসনকল্পে আমরা যেটি করি, রোগীর মিনিমাল হেপাটিক এনকেফালোপ্যাথি রয়েছে কিনা, অর্থাৎ রোগী অসংলগ্ন কথাবার্তা বলছে কিনা, রোগী সাধারণ যে গাণিতিক হিসাবগুলো ভুল করছে কিনা, ফাইন ওয়ার্কস গুলো করতে সে ভুল করছে কিনা, যেমন সিগনেচার করতে তার অসুবিধা হচ্ছে কিনা, স্বাক্ষর করতে কিংবা জামার বোতাম লাগাতে তার সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু আঁকতে বা লিখতে সমস্যা হচ্ছে কিনা, যদি আমরা প্রাথমিক পর্যায়ে ধরতে পারি, তাহলে অবশ্যই আমরা যেটি করব, রোগীকে মল ত্যাগের ব্যবস্থা করব, অর্থাৎ তার ল্যাকটুলোজ জাতীয় ওষুধ যেটি আমরা দিয়ে থাকি সেটি মাত্রা বাড়িয়ে দিব কিংবা ফিট এনিমা বা এনেমা ব্যবহার করব, বায়ুপথে ডুস ব্যবহার করে তার পায়খানার ব্যবস্থা করলে পরে এই সমস্যাটি সমাধান করা সম্ভবপর হয়। যদি দেখা যায় এই ধরনের রোগীর ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, অর্থাৎ পটাশিয়াম কমে যায় এবং এর ফলে রোগী কিন্তু ধীরে ধীরে এনকেফালোপ্যাথিতে চলে যায়, অর্থাৎ স্থান, কাল, পাত্র জ্ঞান শূন্য হয়ে অসংলগ্ন আচরণ, অসংলগ্ন কথা বলেন এবং পরবর্তীতে জ্ঞান হারিয়ে ফেলেন। তাহলে ইলেকট্রোলাইট আমরা দেখব এবং পটাশিয়ামের মাত্রাটি ঠিক আছে কিনা সেটা আমরা খেয়াল করবো। যদি কমে যায়, প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, তাহলে আমরা রোগীকে ডাব, কলা বেশি করে খেতে বলবো এবং ইলেকট্রোকে বা যে পটাশিয়াম কন্টেনিং যে কেটি সিরাপ রয়েছে সেগুলো তাকে খেতে দিব। এর ফলে রোগীকে এই সমস্যা থেকে আমরা দূরে রাখতে সম্ভবপর হব।